My dear friends, welcome to my YouTube channel ঘরে ঘরে ইংলিশ। ঠিক এর আগের একটি ক্লাসে ইন্টারোগেটিভ সেন্টেন্সের উপরে কি করে ন্যারেশন করতে হয় সেটা আমি শিখিয়েছি, কিন্তু আজকে কয়েকটি এক্সাম্পলের মাধ্যমে ইয়েস নো টাইপ কোশ্চেন্সের আমি ন্যারেশনটা তোমাদের করে করে দেখাবো। আর যদি মনে হয় চ্যানেলটা ভালো লাগছে এবং তা থেকে তোমাদের উপকার হচ্ছে, তাহলে নতুন যারা দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটাকে প্রেস করবে যাতে নতুন নোটিফিকেশন তোমার কাছে চলে আসে। আর যারা অলরেডি আছো আমার সাথে তারা লাইক কমেন্ট শেয়ার করবে। দেখো, হি সেইড টু মি শ্যাল আই পোস্ট ইউর লেটার টুমরো। দেখছো লাস্টে কোশ্চেন আছে আর শুরুতে এই যে সাবজেক্ট আই, এই আইয়ের আগে একটা শ্যাল অক্সিলারি রাখা আছে। কেন শ্যালটা সাবজেক্টের আগে আছে? যেহেতু এটা ইন্টারোগেটিভ। কিন্তু যখন আমি ন্যারেশন করব ওটাকে আমার অ্যাসার্টিভ করে নিতে হবে। তাহলে অ্যাসার্টিভের নিয়ম কি? সাবজেক্ট আগে থাকে, অর্থাৎ আমি আইটাকে মনে করব আগে আছে, শ্যালটারে মনে করব কি পরে আছে। তাহলেই কিন্তু আমি লাস্টে কোশ্চেন মার্কটা বদলে ফুল স্টপ আনতে পারবো। তাই জন্যই আমি অ্যাসার্টিভের প্যাটার্নে নিয়ে গেলাম, আইটাকে আগে নিয়ে গেলাম। এবার যেহেতু এটা ইন্টারোগেটিভ, এই যে প্রশ্নটা রয়েছে শ্যাল আই পোস্ট ইউর লেটার টুমরো, আগামীকাল কি আমি তোমার লেটারটা পোস্ট করতে পারবো? তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু উত্তর হবে ইয়েস অর নো, কারণ এর বাইরে কিছু অ্যান্সার দেওয়া যাবে না। তাই এদেরকে নাম দিচ্ছি ইয়েস নো টাইপ কোশ্চেন্স। সেক্ষেত্রে কি করব? দেখো, এই হিটা হচ্ছে বক্তা আর এই মি এটা হচ্ছে শ্রোতা। অর্থাৎ হি মিকে বলছে যে এই মিকে বলছে শ্যাল আই পোস্ট ইউর লেটার টুমরো। এখানে এই চারটা দেখো, আগের ক্লাসেও আমি বলেছি যে কোটেশনের মধ্যে, এই কোটেশনের মধ্যে যদি আই মি মাই থাকে তাহলে তার চেঞ্জ কে করবে? বক্তা। তাহলে বক্তাকে এখানে হি, তাহলে হি এই আইকে কি করবে? চেঞ্জ করবে। কিন্তু আমি আগে আইটা ধরে নিয়েছি আর শ্যালটাকে পিছিয়ে নিয়েছি যাতে আমি ফুল স্টপ আনতে পারি, কারণ আমাকে অ্যাসার্টিভ করতে হবে। ডিরেক্ট থেকে ইনডিরেক্টে যখন যাব আমি কোশ্চেন মার্ক আর রাখতে পারবো না। তাহলে প্রথম কাজ হচ্ছে কোশ্চেন আছে যেহেতু, এই সেইটুর জায়গায় কি দিতে হবে? আস্কড। আর তার আগে যেটা হি আর মি অর্থাৎ বক্তা শ্রোতা আছে যেমন তেমন লিখে দিতে হবে। আস্কড লেখার আগে যেমন হি বক্তা, মি শ্রোতা, এগুলো যেমন আছে লিখে দিলাম। চেঞ্জ বলতে কি? সেইটুর জায়গায় আস্কড। ঠিক আছে, লিখতেই হবে। ইন্টারোগেটিভ মানে আমার আস্কড লিখতে হবে। এবার এই যে কমা কোটেশনটা, এখানে আমাকে একটা কি আনতে হবে? ইফ। কিন্তু কোনো দ্যাট কিন্তু আসবে না, ওটা অ্যাসার্টিভে আসবে। এবার শ্যাল আইকে আমি ঘুরিয়ে কি করে নিয়েছি? আমি ধরে নিয়েছি আইটা আগে আছে আর শ্যালটা পরে আছে, কারণ এইভাবে ধরতেই হবে যেহেতু আমার লাস্টে ফুল স্টপ আনতে হবে। তাই আমি অ্যাসার্টিভ প্যাটার্নে করে নিলাম। অ্যাসার্টিভে কি হয়? সাবজেক্ট আগে হয়। তাহলে এই যে আইটা, এই যে কোটেশনের মধ্যে আই আছে মানে তার চেঞ্জটা কে করবে? এই বক্তা করবে। বক্তাই তাহলে এখানে আইয়ের জায়গায় কি এসে আইকে চেঞ্জ করবে। তাহলে আই কত নম্বর? আই হচ্ছে সাবজেক্ট ফর্ম অর্থাৎ 1 নম্বর। আর হি সে নিজেও তো কত নম্বর? সাবজেক্ট ফর্ম মানে 1 নম্বর। তাহলে এদের নাম্বারিংয়ে মিলে যাচ্ছে। তাহলে জাস্ট ডাইরেক্ট হিটা আইয়ের জায়গায় বসে যাবে। আইয়ের জায়গায় হিটা বসে গেল। এবারে দেখো, এই যে শ্যাল রয়েছে যেটাকে আমি পিছিয়ে এনেছি, এটাকে বাদ দিলে হবে না, এদিকে খেয়াল রাখতে হবে। দেখো, শ্যাল উইল থাকলে কি করতে হবে? উড। তাহলে আমি এখানে এই শ্যালের বদলে কি লিখবো? উড। উড লেখার পরে, এই উড লেখার পরে এই যে আসল আরেকটা যে মেন ভার্ব, অ্যাকশন ভার্ব পোস্ট, তার তো কোনো চেঞ্জ হবে না, কারণ যে কোনো একটা ভার্বই কি পাস্ট ফর্ম হবে। তো সেটা শ্যালটা উড হয়েছে, পোস্টই লিখে দেবো। এবারে দেখো, এখানে রয়েছে ইয়োর লেটার। ভালো করে দেখো, আমি বলেছি কোটেশনের মধ্যে যদি ইয়োর থাকে তাদের চেঞ্জ করার দায়িত্ব কার? শ্রোতার। তাহলে এখানে শ্রোতাকে মি, তার মানে এই মি গিয়ে ইয়োরকে কি করবে? চেঞ্জ করবে। কিন্তু এক্ষেত্রে যেমন ডাইরেক্ট হিটা আইয়ের জায়গায় বসেছিল, এই যে আইয়ের জায়গায় হিটা বসেছিল, কেন না আই 1 নম্বর, হি নিজেও 1 নম্বর। কিন্তু এখানে দেখো মি কিন্তু কত নম্বর? 2 নম্বর। দেখো, মি 2 নম্বর, কিন্তু তাকে বসতে হবে কার জায়গায়? চেঞ্জ করতে হবে কাকে? ইয়োরকে। ইয়োরটা কিন্তু দেখো কত নম্বর? ইয়োরটা হচ্ছে কি 3 নম্বর। তাহলে এই ইয়োরটা কত নম্বর? 3 নম্বর। তাহলে এই মি 2 নম্বর, এই ইয়োরে 3 নম্বরে বসবে না। তাহলে এই ইয়োরে 3 নম্বরের সঙ্গে অ্যাডজাস্ট করার জন্য মি তখন তার যে 3 নম্বর কে মাই, তাকে এই ইয়োরের জায়গায় বসিয়ে দেবে। হলো? তারপর আমি লিখে দেবো লেটার। আর দেখো, টুমরো থাকলে কি লিখতে হয়? দ্য নেক্সট ডে। তাহলে আমি লিখে দেবো এবং লাস্টে কিন্তু সেই কি লাস্টে ফুল স্টপটা কিন্তু বসে গেল। এই ফুল স্টপটাকে আনার জন্যই আমি এই শ্যাল আইটাকে ঘুরিয়ে আগে আইটাকে ভেবে নিয়েছি আর শ্যালটাকে পরে এনেছি। সেকেন্ড উদাহরণটা দেখো, গার্ল হচ্ছে কি বক্তা আর এখানে কি রয়েছে? শ্রোতাকে হিম। লাস্টে কোশ্চেন,
ইয়েস নো টাইপ। তাহলে এখানে সাবজেক্ট কে বলো তো? সাবজেক্ট হচ্ছে ইয়োর ফাদার, শুধু ইয়োর না কিন্তু ইয়োর ফাদার। তার আগে ইজটা কেন বসে আছে তোমরা নিজেরাই জানো। ইজটাকে বসানো আছে ইন্টারোগেটিভের জন্য। আমি তো ফুল স্টপে আনবো, কারণ ন্যারেশন চেঞ্জ যখন করব এই কোশ্চেন মার্কে ফুল স্টপে আনতে হবে, মানে অ্যাসার্টিভ করতে হবে। তাই আমি এখানে মনে মনে ধরে নেব, সেটা আমি তোমাদের বোঝানোর স্বার্থে লিখে নিয়েছি। ইয়োর ফাদার এই সাবজেক্টটাকে আগে এনেছি, আর দেখো এই ইজটাকে পিছনে দিয়েছি। এবার চলে এসো, প্রথম কাজ হবে কোটেশনের, কমা কোটেশনের আগের পার্টে কাজ শুধু কি, সেইট টু জায়গায় কি করা, আস্কড করে দিয়েছি, হিম বসে গিয়েছে, বক্তা শ্রোতা বসে গিয়েছে। এবার এই কমা কোটেশনে যেহেতু এটা ইয়েস নো টাইপ, এর শুরুতে যদি WH শব্দ থাকতো, ঠিক আছে, হোয়েন, হোয়াই, হাউ, তাহলে কিন্তু এখানে ইফ না বসে সেই WH ওয়ার্ডটাই বসতো। কিন্তু এটা ইয়েস নো টাইপ, কোনো WH শব্দ নেই এখানে, অর্থাৎ ইজ ইউর ফাদার অ্যাট হোম নাও, তোমার বাবা কি এখন বাড়িতে আছে? তার উত্তরে তুমি শুধু এটাই বলতে পারো যে ইয়েস আছে কি না নেই। তাহলে এই ইয়েস নো টাইপের ক্ষেত্রে এই যে কমা কোটেশনের জায়গাটা, সেখানে ইফ হবে বসিয়ে দিয়েছি। এবারে দেখো আমি কিন্তু ইয়োর ফাদারের কাজটা আগে করে নেব। এবারে বলো, কোটেশনের মধ্যে লেখা রয়েছে ইউ, ইউ, ইয়োর, এদের চেঞ্জ কে করবে? শ্রোতা। তাহলে শ্রোতাকে হিম, তাহলে হিম গিয়ে এই ইয়োরটাকে, ভালো করে দেখো, এই হিম গিয়ে এই ইয়োরকে চেঞ্জ করবে। তাহলে ইয়োরের নাম্বার কত? ইয়োরের নাম্বার হচ্ছে 3, আর হিম তার নাম্বার হচ্ছে কি 2। হিমটা কত নম্বর? হিম 2 নম্বর। তাহলে 2 নম্বর কি করে এই যে ইয়োর, যে কিনা 3 নম্বর, ঠিক আছে, ইয়োরের চেঞ্জ তো শ্রোতাকেই করতে হবে। এই যে লিখে দিয়েছি ইউ, ইউ, ইয়োর কোটেশনের মধ্যে থাকলে ওদের 3 জনের যেই থাকুক না কেন, হিম গিয়ে সেখানে কি করবে? চেঞ্জ করবে। কিন্তু চেঞ্জে একটু বিশেষত্ব রাখতে হবে, সেটা কি না, হিম নিজে 2 নম্বর, আর যাকে চেঞ্জ করবে সেই ইয়োর 3 নম্বর। তাহলে নাম্বারের অ্যাডজাস্টমেন্টটা তো বজায় রাখতে হবে। তখন হিম কি করবে? হিম তার যে 3 নম্বর, অর্থাৎ কি হিজ, এটা তো 3 নম্বর। তাহলে এ যেহেতু হিম যদি তার 3 নম্বর হিজকে এখানে পাঠায়, তাহলে 3-এর সাথে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। দেখো ইয়োরটাও কি 3 নম্বর, আর হিজটাও কি 3 নম্বর। সুতরাং এই ইয়োরের জায়গায় কি চলে এলো? হিজ। কখনোই হিমটা বসবে না। ইয়োর ফাদার, ফাদার বসে গেল। এইবার এরপরে কি এনেছি? আমি ইজটাকে এনেছি পিছনে। অনেক স্টুডেন্ট এই ইজটার ব্যাপারটা ভুলে যায়। ইজটাকে তো লিখতে হবে, ইজটাকে তো আমি পিছনে নিয়েছি, সাবজেক্টের পিছনে। দেখো অ্যামিজার থাকলে তার বদলে হবে হয় ওয়াজ নয় ওয়্যার। তার মানে অ্যাম অথবা ইজ অথবা আর, যেই কোটেশনের মধ্যে থাকুক না কেন, এই যে রিপোর্টিং ভার্ব, এই যে সেইড টু বা আস্কড, এরা যেহেতু পাস্ট, তাহলে তাদের একটা পাস্টে রূপান্তর করবে। তাহলে তারা কি হতে পারে? এই ইজটা হতে পারে হয় ওয়াজ নয় ওয়্যার। এখন ফাদার থার্ড পারসন সিঙ্গুলার, তাই ওয়্যার হবে না, কি হবে? ওয়াজ। তারপরে অ্যাট হোম যেমন আছে হবে। আর এই যে নাউন কোটেশনের মধ্যে, এই যে বলেছি কোটেশনের মধ্যে নাও থাকলে এই বাঁ দিকে যেগুলো আছে সেগুলো কোটেশনের মধ্যে থাকবে, আর ডান দিকের গুলো কি কোটেশন তুললে সেইগুলো তাতে পরিবর্তিত হবে। তাহলে নাও কি হবে? দেন। দেখো আমি এখানে দেন করে দিয়েছি। জাস্ট ধরে ধরে এইভাবে করবে, একদম ইজি ব্যাপার। ইউ নিড সাম প্র্যাকটিস, অ্যান্ড ফর ইউর প্র্যাকটিস I am just doing this class. So please, you will follow my class and you will learn everything easily. দেখো my dear students, এই যে দেখছো ওয়াজ ইট, এই ইটটা কিন্তু সাবজেক্ট। তার আগে ওয়াজটা রাখা আছে কেন? কোশ্চেনের জন্য। সেই একই থিওরি, আমার ন্যারেশনের পরে এই ফুল স্টপে আসতে হবে, তার জন্য আমি ওয়াজ ইটটাকে ঘুরিয়ে নিলাম ইট ওয়াজ। এখন যেহেতু এটা ইন্টারোগেটিভ, আর যেহেতু এটা ইয়েস নো টাইপ, সামনে কোনো WH শব্দ নেই, কেউ যদি জিজ্ঞেস করে আরে ওয়াজ ইট ট্রু, আরে এটা কি সত্যি ব্যাপার ছিল, তোমার উত্তরে তুমি শুধু বলতেই পারবে যে হ্যাঁ সত্যি ছিল কি না সত্যি ছিল, ইয়েস অর নো। এই ইয়েস নো টাইপে এই কমা কোটেশনের জায়গায় কি আসবে? ইফ। ওয়েদার বলে আর একটা শব্দ আছে WHETHER, কিন্তু ওয়েদার অত বড় শব্দ কি দরকার টেনশন নেওয়ার? ইফ লিখলেই যখন আমার কাজ মিটে যাচ্ছে। আর যেহেতু ইন্টারোগেটিভ, তাহলে আমি সেইট টুর জায়গায়, পুরো সেইট টুর জায়গায় আস্ক লিখবো, এখানে আর কিন্তু টু লিখবে না। আর তার আগে বক্তা রাহুল বসে গেল, শ্রোতা হার বসে গেল। আমি কি বলেছিলাম? ইউ, ইউ, ইয়োর কোটেশনের মধ্যে যদি থাকে, তাহলে তাদের চেঞ্জ করার দায়িত্ব এই শ্রোতা অর্থাৎ হার। আর যদি আই, মি, মাই, উই, আস, আওয়ার থাকে, তাহলে তাদের চেঞ্জ করার দায়িত্ব কি? বক্তা অর্থাৎ রাহুল। রাহুল মানে হি, সে গিয়ে চেঞ্জ করবে কাকে? আই, মি, মাই, উই, আস, আওয়ার। কিন্তু এখানে তো সেরকম কিছুই নেই, এই আই, মি, মাই, উই, আস, আওয়ার, ইউ, ইউ, ইয়োর কেউ নেই। তার মানে বক্তা শ্রোতার আর কোনো দায়িত্ব নেই, রয়েছে কে? ইট। এই যে হি, হিম, হিজ, শি, হার, হার, দে, দেম, দেয়ার, এখানে আমি আর একটা লেখা উচিত ছিল, সেটা যে ইট, ইট, আর লাস্টে ইটস। তাহলে এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, আর ইট, ইট, ইটস,
এই যে 9 আর 3 কি 12, এই 12 রকমের প্রোনাউন যদি এর মধ্যে থাকে জানবে তার কোনো চেঞ্জ হবে না। সো ইউ আর লাকি, আর কোনো টেনশন নেই, ইটটা ইটই বসে যাবে। অনেকে আবার ইটের জায়গায় দ্যাট করে, না, দিস থাকলে দ্যাট হবে, ইট কোনো চেঞ্জ হবে না। তাহলে আমি ইটটা আগে নিয়েছি, অ্যাসার্টিভ করব, ফুল স্টপ আনতে হবে এই যে, তাহলে ইট বসালাম। এবার ইটের পরে কে চলে গেছে? ওয়াজ। তাহলে সেই ভার্বের উপরে আবার একটা এই যে আক্স লিখছি, সেই টু আক্স, এটা তো পাস্ট, এদের একটা প্রভাব পড়বে। সেই প্রভাবের ধরুন কি হবে দেখো, ওয়াজ বা ওয়ার যাই থাক, ওয়াজ এখানে যদি ওয়ারও থাকতো, দুটোর ক্ষেত্রেই কি হবে? হ্যাড বিন। লিখে দিলাম হ্যাড বিন। এবার হ্যাড বিন লেখার পরে বাকি রইল ট্রু। এই ট্রু লেখার পরেও যদি তুমি জিজ্ঞাসা চিহ্ন দিয়ে ফেলো তাহলে কিন্তু তোমার নম্বর কাটা যাবে, ফুল স্টপ দিতে হবে। আর এই ফুল স্টপে আনার জন্যই তো আমার এত মেহনত, এত চেঞ্জিং, অর্থাৎ ওয়াজ ইটটাকে ইট ওয়াজ করে নিতে হবে। ওয়াজ ইটের আগে আছে বলে কোশ্চেন, আমি ইটটাকে আগে দিয়ে ওয়াজটাকে পিছনে নেব, যাতে এই কোশ্চেনটাকে কিসে রূপান্তরিত, কনভার্ট করা যাবে ফুল স্টপে। আশা করি বুঝতে পেরেছো তোমরা। তখন যে ইন্টারোগেটিভ সেন্টেন্স ইয়েস নো টাইপ করছিলাম, তাতে সাবজেক্টের আগে আমরা কি দেখছিলাম? সাবজেক্টের আগে হয়তো ইজ ছিল, কি সাবজেক্টের আগে শ্যাল ছিল, অর্থাৎ অক্সিলারি ভার্ব ছিল, সেটাকে আমরা কি করছিলাম? পিছনে নিয়ে যাচ্ছিলাম। এটাতে কিন্তু দেখা যাচ্ছে সাবজেক্টের আগে যে ডিডটা আছে না, এই ডিডটা হচ্ছে ডামি অক্সিলারি। এটা কি? ডামি অক্সিলারি। আর এই হিটা কি? বক্তা, আর মিটা কি? শ্রোতা। ঠিক আছে, তাহলে এটা বক্তা, এটা শ্রোতা। এইবার ইউর আগে যদি ডিড থাকে ডামি অক্সিলারি, তাহলে এটা কি? পাস্ট ইনডেফিনাইট। শুধু এই ফর্মুলাটা মনে রাখবে, সাবজেক্টের আগে যদি ডিড থাকে, ডিডটা জাস্ট কেটে বাদ দেবে, ডিড আর রাখবো না আমরা, ডিডটা কি? বাদ দেব। দিয়ে পরে এই যে ভার্বটা আছে না, ভার্বের কি 1 নম্বর, ডিড দিয়ে কোশ্চেন থাকলে ডিডের পরে যে সাবজেক্ট, সেই সাবজেক্টের পরে অবশ্যই একটা অ্যাকশন ভার্ব থাকবে। ঠিক আছে, একটা মেইন ভার্ব থাকবে, যেটা কত নম্বরে থাকবে? 1 নম্বরে থাকবেই। তুমি কি করবে? এই ডিডটাকে তুলে দেবে, দেখো আমি ডিড কেটে দিয়েছি, আর পরের যে ভার্বের 1 নম্বর থাকবে তাকে আমি কি করব? একটা হ্যাড আনবো, আর সেই ভার্বের 1 নম্বরকে কি করব? ভার্বের 3 নম্বর করব। এইটুকু মাথায় মনে রাখবে প্লিজ, যে যদি ইন্টারোগেটিভ করার জন্য সাবজেক্টের আগে ডামি অক্সিলারি ডিড থাকে, সেই ডিডকে বলবো ভাই তুই চলে যা, জাস্ট রিমুভ করে দেবে। আর এই হ্যাডের পরে এখানে একটা হ্যাড বসিয়ে দিয়ে এই ভার্বের কত নম্বর করবে? 3 নম্বর। এসো দেখে নেই, আমি এই সেইট টুর জায়গায় জাস্ট বসিয়ে দিলাম আক্সড, কারণ ইন্টারোগেটিভ হলে আক্স দিতেই হবে। পুরো সেইট টুটার বদলেই কি হলো? আক্সড। এবারে দেখো এই ডিডকে তো আমি বাদ দেবো, তাহলে সামনে চলে এলো ইউ। এই ইউটা কিন্তু কত নম্বর ইউ? 1 নম্বর ইউ। এই ইউটা 1 নম্বর ইউ। বলো তো ইউ কোটেশনের ভেতরে ইউর চেঞ্জ কে করে? শ্রোতা। এসো শ্রোতাকে মি, তাহলে মি এর দায়িত্ব ইউকে চেঞ্জ করা, কিন্তু মি নিজে কত নম্বর? মি নিজে 2 নম্বর। তাহলে মিকে গিয়ে, এই শ্রোতাকে গিয়ে ইউকে চেঞ্জ করতে হবে, কারণ কোটেশনের ভেতরের ইউ চেঞ্জ করার দায়িত্বটা কাকে তুলে নিতে হবে? কাঁধে? শ্রোতাকে। এবার মি তখন দেখছে ইউটা কত নম্বরে রয়েছে? 1 নম্বরে রয়েছে, এটা সাবজেক্ট ইউ। এই ইউটা যদি এই জায়গায় থাকতো না, নোর পরে, তখন সেই ইউটা হতো কি? 2 নম্বর ইউ, কিন্তু এটা 1 নম্বর ইউ। তাহলে তো আমার নাম্বারে মেলাতে হবে, আমাকে তো নাম্বারের অ্যাডজাস্ট না করলে তো হবে না। 1 নম্বরের জায়গায় 2 নম্বর তো আসবে না। তাহলে উপায় কি? এই 1 নম্বরের জায়গায় মি তার 1 নম্বরকে পাঠিয়ে দেবে। তাহলে ইউর জায়গায় যে আই চলে এলো, তাহলে আইটা কত নম্বর? 1 নম্বর। ইউটাও কত নম্বর ছিল? 1 নম্বর। নাম্বারে সুন্দর অ্যাডজাস্ট হয়ে গেল। কিন্তু কি করে তুমি 1 নম্বরের জায়গায় ডাইরেক্ট এখানে মি বসাতে তো পারবে না, কারণ মি তো কি? 2 নম্বর। সুতরাং এর 1 নম্বরের সঙ্গে অ্যাডজাস্ট করেই মি তার 1 নম্বর ফর্মটাকে বসিয়ে দিল। এবার ডিড তো পুরো বাদ। ডিড উঠে গেলে নিয়মটা কি? ডিড উঠে যাওয়ার মানে আমাকে একটা এক্সট্রা হ্যাড আনতে হবে, আর এই ভার্বের কি 3 নম্বর করতে হবে। দেখো আমি একটা এক্সট্রা হ্যাড আনলাম, এনে এই নো ভার্ব, যেটা কিনা প্রেজেন্ট ফর্ম V1, তার 3 নম্বর করলাম, নো, নিউ, নোন, আর তারপরে চলে আসছে মি। এবার বলো কোটেশনের মধ্যে আই, মি, মাই এর চেঞ্জ কে করবে? বক্তা। চলো বক্তাকে হি। তখন আমি হিকে বললাম হি, তুই যা গিয়ে মিকে কি চেঞ্জ কর। তুই মিকে গিয়ে চেঞ্জ কর, তুই বক্তা, তোর দায়িত্ব মিকে কি চেঞ্জ করার। কারণ আই, মি, মাই কোটেশনের মধ্যে থাকলে সেই আই, মি, মাই এর চেঞ্জ করার দায়িত্ব বক্তার, এটাই শুধু মাথায় রাখবে। তখন হি মিকে জিজ্ঞেস করছে মি তুই কত নম্বর? মি বলছে আমি তো 2 নম্বর। তখন হি বলছে আমি তো 1 নম্বর, তবে চিন্তা করিস না, আমার সাথে তোর নাম্বার তো অ্যাডজাস্ট হবে না, মানে সাইজে মিলবে না। তুই 2 নম্বর সাইজ, আমি 1 নম্বর সাইজ, মেলাতে গেলে তুই যদি 2 নম্বর হোস, তাহলে আমি আমার 2 নম্বর বাই হিমকে পাঠিয়ে দেবো। তাই আমরা এই হি মিয়ের 2 নম্বরে অ্যাডজাস্ট করে বসানোর জন্য হি তার যে 2 নম্বর ফর্ম, সেই হিমটা বসিয়ে দিল। ব্যাস, আমার ন্যারেশন হয়ে গেল। আর আমি এখানে কি দিতে পারছি? যেহেতু ডিডটা উঠিয়ে দিয়েছি, তাই কোশ্চেনের জায়গায় কি চলে এলো? ফুল স্টপ। অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। আজকে
ন্যারেশনের লাস্ট এক্সাম্পলটা বোঝাচ্ছি, দেখো। ডু ইউ সি হিম, আবারও ইন্টারোগেটিভ কোশ্চেন্স। এই সাবজেক্টের আগে ডু আছে, এই ডুটাও কিন্তু কি ডামি অক্সিলারি। যেমন আগেরটা কি ছিল, ডিড। দেখো ফর্মুলাটা বলছি, যদি ডু দিয়ে তারপরে সাবজেক্ট থেকে যদি ভার্বের কত নম্বর, 1 নম্বর, হ্যাঁ ভার্বের 1 নম্বরই থাকবে। এখানে ডিড থাকলেও, ডিড ডামি অক্সিলারি থাকলেও এখানে সাবজেক্টের পরে যেটা অ্যাকশন ভার্ব সেটা 1 নম্বর থাকবে। আবার যদি ডু থাকে তাও ভার্বের কত নম্বর হবে, 1 নম্বর। তাহলে ডিড উঠে গেলে, আগেরটায় ডিড উঠে গেলে আমরা কি করেছিলাম, হ্যাড দিয়ে, মানে পাস্ট পারফেক্ট হ্যাড দিয়ে ভার্বের 3 নম্বর করেছিলাম। সাবজেক্টের আগে যদি ডু বা ডাজ থাকে তাকে আমি বাদ দেব, দিয়ে ভার্বের 1 নম্বরকে কত নম্বর করব, 2 নম্বর। কারণ ডু বা ডাজ দিয়ে কোশ্চেন থাকা মানে প্রেজেন্ট ইনডেফিনাইট। এই রিপোর্টিং ভার্ব যেহেতু পাস্টে আছে, তার প্রভাবে এই প্রেজেন্ট ইনডেফিনাইটটা কি হয়ে যাবে, পাস্ট ইনডেফিনাইট, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে ভার্বের পাস্ট ফর্ম। তাহলে প্রথমে কি করছি, সেইড টুর জায়গায় কি বসিয়ে নিলাম, আস্কড বসিয়ে নিয়েছি। যেহেতু ইয়েস টু নো টাইপ, তাহলে এই যে কমা কোটেশনের জায়গায় ইফ করলাম। খেয়াল করো, সেইড টুর জায়গায় আস্ক করেছি, কিন্তু তার আগে বক্তা কুনাল আর শ্রোতা সালমা যেমন আছে তেমন লিখে দিয়েছি। এবার ডু তো বাদ যাবে, এই যে ডু বাদ যাবে, ডু বাদ গেল, আমার আর চিন্তা নেই। তাহলে আমি প্রথমে ইউর কাজটা করব। অবশ্যই ইউটা সাবজেক্ট ইউ, মানে 1 নম্বর ইউ। এই ইউ ইউ ইউর একদম মুখস্থ করে ফেলবে, পারবে না। আই মি মাই কোটেশনের মধ্যে থাকলে তাদের চেঞ্জ করবে বক্তা, আর ইউ ইউ ইউর থাকলে তাদের চেঞ্জ করবে শ্রোতা। তাহলে এখানে কে রয়েছে, ইউ। এই ইউটা অবশ্যই সাবজেক্ট ইউ, মানে 1 নম্বর ইউ। তাহলে সেই ইউর চেঞ্জ কে করবে, শ্রোতা। দেখি তো শ্রোতাকে, শ্রোতা হচ্ছে সালমা। তাহলে সালমা যদি শ্রোতা হয়, আমি সালমার প্রোনাউন নিশ্চয়ই হি ধরবো না, কি ধরবো, সি। এবার বলো, এই ইউ যদি 1 নম্বর হয়, তাহলে এই সিটাও তো কি 1 নম্বর। তাহলে আগেরগুলোতে যেরকম কি এইখানকার 1 নম্বর, ওখানে গিয়ে কি 2 নম্বর হতে হচ্ছে, বা এখানে হয়তো 2 নম্বর আছে, এখানে বসতে গেলে তাকে 1 নম্বর হতে হচ্ছে, জাস্ট নাম্বার অ্যাডজাস্ট করার জন্য। এখানে নাম্বার অ্যাডজাস্টে অসুবিধা নেই, কারণ ইউটাও 1 নম্বর, সি নিজেও 1 নম্বর। তখন সি বলছে, আমার যে অন্য যে ভাইরা আছে হার ওদের লাগবে না রে, আমি নিজেই যাচ্ছি ইউর জায়গায়। ইউ বলছে তুমি আসতে পারবে, কেন, কিভাবে আসতে পারবে, আরে কেন আসতে পারবো না, তুইও 1 নম্বর, আমিও কি 1 নম্বর। আজকে যদি তুই ইউটা এখানে পিছনে থাকতিস, অর্থাৎ তুই যদি 2 নম্বর ইউ হতিস, তাহলে তখন কিন্তু আমি যেতে পারতাম না। তুই যদি এটা সাবজেক্ট ইউ না হয় যদি পিছনে থাকতিস অবজেক্ট ইউ, তখন সি বলছে আমি যেতে পারতাম না, তখন আমার অবজেক্ট ফর্ম কাকে পাঠাতে হতো, হারকে। কিন্তু তুই তো একই আছিস, আমিও তো 1 নম্বর, তুইও সাবজেক্ট আমিও সাবজেক্ট, সুতরাং ডাইরেক্ট ইউর জায়গায় কি বসে গেল, সি। আর কি বলেছি, ডু উঠে গেলে পরের যে ভার্বটা যেটা কিনা 1 নম্বর ফর্মে আছে তাকে কত নম্বর করতে হবে, 2 নম্বর। দেখো আমি দেখিয়ে দিচ্ছি। আর ডু বাদ, তাহলে সিটা হয়ে গেল কি, ভার্বের 2 নম্বর কি হলো, স। রইল বাকি আরেকটা প্রোনাউন হিম। হিমটা কোন ক্যাটেগরিতে পড়ছে, এই যে আমি এই যে বললাম যে এই যে লাস্টের হি হিম হিজ শি হার দে দেন দেয়ার, আমার আর এটা লেখা হয়নি, সেটা হচ্ছে শুনে নাও, শুনে নিলেই হবে। দে দেন দেয়ারের পরে আরেকটা করা যায় ইট আর ইটস। এদের মধ্যে কেউ যদি কোটেশনের মধ্যে থাকে, দের ইজ নো হেডেক, যেটা থাকবে সেটাই হবে, তাদের কোনো বক্তা শ্রোতা দিয়ে চেঞ্জের কোনো দায়িত্ব নেই। তাই হিমটা হিমই বসে গেল। আশা করি এই ইয়েস নো টাইপটা তোমরা শিখেছো। আমি পরের দিন WH টাইপের ন্যারেশনের আরও অনেক উদাহরণের ডালি তোমাদের সামনে উজাড় করে দেব, কারণ এই রকম উদাহরণের মাধ্যমে কিন্তু কি করতে হবে, তোমাদেরকে শিখতে হবে। আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী আবার একটা ক্লাস নিয়ে আসবো ন্যারেশনের চেঞ্জ, সেটা হচ্ছে WH কোশ্চেন। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।